ঘটনা লিখছি। পড়াশোনার ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। যদি ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ ভূত এফএম শুনিয়ে দেবেন। ঘটনায় আসি। ঘটনা 1, 2013 সালের ঘটনা। দিন ঠিক মনে নেই। ঘটনাটি বগুড়া জেলার আদমজী উপজেলার। সেদিন এক আত্মীয়র বাচ্চা হওয়ার কথা। উনি আমার মায়ের চাচাতো বোন, অর্থাৎ আমার খালামণি ছিলেন। তখন আমি, আমার নানি, বাড়ির লোকজন গ্রামে ছিলাম। গ্রামের নাম পুশিন্দা সর্দার পাড়া। হঠাৎ খালামণির পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে আদমজির এক ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজা মানেই অনেক রাত। যদিও আদমজি এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলত, কিন্তু সে রাতে আমরা কিছুই খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর 2টা চার্জের ভ্যান পেলাম। প্রথম দফায় খালামণি আর তার মা, বোন, আমার খালু গেলেন 2টি ভ্যান নিয়ে। তারপর ভ্যানগুলো আমাদের নিতে আসে। আমাদের সাথে ছিল আমার মা, আমার মামা সহ আরো অনেক আত্মীয়। তারপর আমরা প্রায় রাত 12:30টায় পৌঁছাই। অনেক অপেক্ষা করার পর খবর পেলাম আমার খালামণির ছেলে সন্তান হয়েছে। ক্লিনিকে আমাদের থাকার জায়গা ছিল না, তাই সেই ভ্যান নিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সঙ্গে আমার মা, আমার নানি, আমার মামা, আমার নানা। মাঝপথে শিবপুর নামের একটা জায়গায় হঠাৎ কিছু করুণ আর্তনাদ এবং কিছু অট্টহাসি শুনতে পাই, এবং জায়গাটির নাম ছিল শিবপুর। করুণ আর্তনাদ শুনি। তখন রাত 3টা। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেলাম। আমার মায়ের কাছে একটা চাদর ছিল, সেটা নিয়ে আমরা আমাদের মাথা ঢেকে ফেলি। চাদরটা বড় ছিল বলে এক ভ্যানের সবার মাথা ঢাকা যাচ্ছিল না। অন্য ভ্যানেও কেউ ছিল না, এক ভ্যানেই সবাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার নানি সে এলাকায় একটা সত্য ঘটনা বলেন। এইখানে এক ক্ষেতে এক মানুষকে গলা কেটে হত্যা করা হয়। এর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ধারে নাকি তাকে দেখা যায়। আর অনেকেই যারা এই রাস্তা দিয়ে যান, তারা তখন যাওয়ার সময় সেই ভদ্রলোক বা যার গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করলাম, করে যা দেখলাম বলার মতো না। দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা আপনি চলছিল। আমি সাথে কান্না শুরু করে দেই সাথে সাথে, এবং সবাই চাদর সরিয়ে বলে কি হয়েছে। আমি কথা না বলে কান্নার ছলে হাত দিয়ে সেই ভ্যানটির দিকে ইশারা করলাম। সবাই দেখে সেই ভ্যানের চালক সেখানে আশেপাশে নেই। এর পর দিন সকালে আমি আমার খালামণিকেও দেখতে যাইনি, কারণ আমরা যা দেখেছি তা আর কোনোদিন দেখতে চাই না। তবুও দিনের বেলা ছিল বলে সাহস করে দেখতে যাই। রাস্তায় দেখা যায় সেই ভ্যান সেখানেই আছে। তখন আমার নানা, আমার মামা বলে যে একটু দাঁড়াও, আমি দেখি সেই চালক আশেপাশে আছে কিনা। কিছু দূর গিয়ে দেখতে পান ভ্যান চালক গলা কাটা অবস্থায় পড়ে আছে এক ক্ষেতে। চালকটির বাড়ি আমাদের কাছে গ্রামেই ছিল বলে বাড়ির মানুষকে জানানো হয়। তারপর চালকের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। কেউ যদি রাতে আদমদিঘি যান প্লিজ মাঝ রাতে যাবেন না, আর যেতে হলে সঙ্গে অন্তত 2-3 জনকে নিয়ে যাবেন। এবং ঘটনা 2, এটা ছিল মালয়েশিয়াবাসী আমার নানার কাছ থেকে শোনা। দিন তারিখ মনে নেই। কুয়ালালামপুরের কোন এক জায়গায় নানা চাকরি করতেন। সেটা ছিল বেসরকারি এক কোম্পানি। তো সেখানে অনেক দেশের মানুষ কাজ করত। এখন আসল ঘটনায় আসি। নানা তার কিছু বন্ধু মিলে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেন, এবং একদিন আফ্রিকান নিগ্রোদের মতো 3-4 জন মানুষ নানার ফ্ল্যাটের নিচতলা ভাড়া নেন। আমার নানার এক বন্ধু ছিল ধার্মিক, তার নাম ছিল আবু আলী। তো তিনি কাজ শেষে ফ্ল্যাটে ফিরে নামাজ কালাম পড়ে খাবার দাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই নতুন ভাড়াটিয়া আসেন এবং এসে তার সাথে কুশল বিনিময় করেন। হঠাৎ এরপর একদিন নানার সেই বন্ধু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার 3 দিন পর নানা সেই নতুন ভাড়াটিয়া কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সাথে অনেক গল্প গুজব করেন, এবং এক সময় এমনি ভাবে তিনি রান্নাঘরে যান। রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন অনেক গল্প গুজব। নানা সেখানে গিয়ে দেখেন যে সময় নতুন মানুষের দেখেন যে তাদের অনেকে গল্প আচ্ছা এক সময় এমনি করে রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন যে সে সময়
নতুন মানুষদের ফ্রিজ খোলেন। আমি এটা বুঝলাম এই জায়গাটা। তারপর বাঘ হারিয়ে ফেলেন, তার চোখে পানি চলে আসে, সাথে সাথে মনে আসে ভয়। তিনি তার নিখোঁজ বন্ধুর কাটা মাথা দেখতে পান, হাত পা কিছুই ছিল না, শুধু মাথা ছিল। তিনি অনেক কষ্টে ভয় আর কান্না চাপিয়ে তাদের বাড়ি থেকে চলে আসেন। তিনি ঘটনা কাউকে জানাননি। তার ঠিক 2 দিন পরে চাকরি বাদ দিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। এই ছিল আমার সেকেন্ড ঘটনা। এগুলো ভালো লাগলে, যে কোনো একটি ভালো লাগলে ভূত এফএম বলবেন। খোদা হাফেজ। এখন আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই আজকে অনেক অন্য দিনের চাইতে অনেক বেশি টায়ার্ড। আজকে যে ঘটনাটা, আমার মনে হয় যে প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাব। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, আশা করব শুনছেন আপনারা সবাই। এবং চলুন শুরু করি। ভাই, আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে এবং অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করব। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তবে 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানরমাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো। বেশ আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়। তো ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো। আচ্ছা। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই। হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1 বার 2 বার 3 বার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময়ে তো রাজবাড়ী কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল। পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ী যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডগুলো অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা এই ঘটনাটির পর কয়েকটি ইমেইল শুনবেন। আমি বলবো যে আরজি রাসেল ভাইয়ার লাস্টের যে ভয়ঙ্কর ঘটনাগুলো, এগুলো আপনারা কোনো প্রকার স্কিপ করবেন না। সবাই ধৈর্য সহকারে সকল ঘটনাগুলো শুনবেন। অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন ঘটনা দেওয়া হয়। চলুন চলে যাই ঘটনাতে। জঙ্গলের দেখা পাওয়া যায়, ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তোবা কোন হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি বা দিনের বেলা তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি। যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে, রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোন জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ, গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে।
তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। উনি অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে, বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরের কাছে আসলো, তখন বললো না এটা আবার আসছে, এখন তোমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানর্মাল বা অশরীরী কোনো কিছুই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন আসলে ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু রসুল ভাই আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না। রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো। ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয়, ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোনো আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নিয়ে ভালো ভাই, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়ালটা মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রসুল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো, ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেক দিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন কামাল কবিরাজ। তো উনাকে যে সেলে রাখা হয়, ওই সেলের যেই অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না। সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে
লোক মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি, বিষয়টা এরকম ছায়া না। এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, ওটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশরা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছো, আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয়েছিল ভাই, ওই ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে, মানে জেলখানার মধ্যে। তো জেল পুলিশ আসে, বলে কি হয়েছে, বলে যে ওইখানে যেই কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর ইসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে, বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে পুরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেনি তারা, মনে করছে তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি যে আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ, যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপরে ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো, যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু আসলে যে আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে ওই গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মক ভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি রেডি করো, তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে। তো সে প্রথমে ফাঁসি রেডি করেছে, করার পর হঠাৎ করে মানে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছে না এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাষ্ট রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে, যে ওই শ্মশানটাতেই যেন মানে করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা
তাই সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। জি। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। এবং রাসেল ভাই যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু, যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো রাসেল ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে ওই যে কলিজাটা সে সম্পূর্ণই সে খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে। এবং মৃতদেহ ফাঁসি দিতে হয়নি তার আগে, ফাঁসি দিতে দেন সে আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরও হয়নি। তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো, আগে ভাগে কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় ছিলেন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। বাট কিন্তু তো যাই হোক শেষ পর্যন্ত তাদেরকে কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে। তার মৃত্যু অস্বাভাবিক ছিল, অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করে, সেলের মধ্যে তো কারো ঢোকার কথা না, কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয় নাই, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি, বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন রাসেল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটা কে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান ভাই, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা, এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে, এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। আচ্ছা, এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই। যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানেরই অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি থ্যাংক ইউ সো মাচ। এটি আমাদের ইমেইল করেছেন আমাদের একজন লিসনার, এবং সেটা আমি পড়তে চাই এখন। যা লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি শাওন, বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়াতে, কাজের জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। আপনি যদি আমার ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি আমার আব্বুর মৃত্যুকে কেন্দ্র করে। আমার আব্বু প্রায় 35 বছর বয়স, 35 বছর সৌদি আরবে কাজ করেছেন। 2011 সালের ডিসেম্বরে তিনি একেবারে চাকরি ছেড়ে দেশে চলে আসেন। আব্বু আসার পরপরই আব্বুর হার্টে ব্লক ধরা পড়ে। ডাক্তার ওনাকে ওপেন হার্ট সার্জারি করতে বলেন, এবং 2013 সালের জানুয়ারির 22 তারিখ ঢাকার একটি স্বনামধন্য হসপিটালে আব্বুর অপারেশন হয়। কারণবশত আমি হসপিটালের নাম বলছি না। অপারেশনের 12 দিন পর ডাক্তার আব্বুকে রিলিজ করে দেন। তারপর
আমরা তখন নারায়ণগঞ্জে থাকতাম। আমি আব্বুকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসি। সেদিন সন্ধ্যাবেলাতেই আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি হতে না দেখে আব্বুকে রাত 12টায় এবার অ্যাম্বুলেন্স যে হসপিটালে অপারেশন করা হয়েছিল সেখানে আবার নিয়ে আসি আমরা, এবং তার শারীরিক অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না। এবং সেদিন সন্ধ্যাবেলাতে আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি না দেখে আমরা যখন নিয়ে আসলাম, রাত 12টায় যে হসপিটালে অপারেশন হয়েছিল সেখানে আবারও নিয়ে আসলাম। কর্তব্যরত ডাক্তার আব্বুকে সিসিইউতে ভর্তি করতে বলেন এবং আইসিইউতে ভর্তি করতে বলেন, এবং ডাক্তার আমাকে কিছু ঔষধের নাম লিখে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন যে ওষুধগুলো আনতে হবে। আমি আমার ফুফাতো ভাই, আম্মু আর ছোট বোনকে আব্বুর আইসিইউর বাইরে বসতে বলে দ্রুত ফার্মেসির উদ্দেশ্যে বের হয়ে যাই। রাত প্রায় 1:15 বাজছিল তখন। আব্বুকে রাখা হয়েছিল 7ম তলায়, আর হসপিটালের নিচের তলায় ছিল ফার্মেসি। রাত বেশি হওয়ায় লিফট বন্ধ ছিল, তাই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামি। ফার্মেসির সামনে এসে দেখি ভেতরে 2জন লোক আছে, তবে তারা দুজনেই ঘুমোচ্ছে। তাদের ডাক দিতে হবে। এমন সময় আমার কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরতেই দেখলাম আমার আব্বু উজ্জ্বল সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। বিল্ডিং এর ওপরে দিকে আঙুল দেখিয়ে আব্বু ইশারা করে বললেন, তোমার মা বোনকে গিয়ে সামলাও। আমি ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিলাম। আব্বুকে কিছু বলতে যাব ঠিক তখনই আমার পকেটের মোবাইলটা বেজে উঠল। আমার ফুফাতো ভাই ফোন করেছে। ফোন হাতে নিয়ে দেখি আমার সামনে কেউ নেই। আমি আর কিছু ভাবতে পারি না। ফোন রিসিভ করতেই আমার ফুফাতো ভাই আমায় বলল, ভাই ওষুধ লাগবে না, ওপরে আসো। আমি দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে থাকি ওপরে উঠতে সিঁড়ি থেকে আমার বোনের মায়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার ফুফাতো ভাই আমাকে দেখে কাছে জড়িয়ে বলল, ভাই মামা তো আর নেই। আমার সারা শরীর যেন বরফের মতো জমে গিয়েছিল। এই জন্যই কি হাসপাতালের নিচে আব্বুকে একটু আগে দেখতে পেয়েছিলাম? আব্বুর উপদেশটা মনে পড়ে গেল। মা বোনের কাছে গিয়ে বসলাম। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার একটি গ্রামে। আব্বুকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে আমরা সেদিন রাতেই একটা অ্যাম্বুলেন্সে আব্বুর মৃতদেহ নিয়ে আমাদের গ্রামের বাড়ির দিকে রওনা হই। অ্যাম্বুলেন্সে আমি, মা, বোন, 2 ফুফাতো ভাই আর আমার মামা যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে ওঠার পর থেকেই আমি জিকির করতে থাকি আমার আব্বুর জন্য। অ্যাম্বুলেন্সের সাইনবোর্ড এলাকার কাছাকাছি আসতেই আমার মোবাইলে আমার ছোট কাকার ফোন আসে। আমি ফোন রিসিভ করতেই অ্যাম্বুলেন্স থেমে গেল। কি হয়েছে জানতে চাইলে ড্রাইভার বলল তার নাকি গাড়ির পেছনের দিকের 2টো চাকাই নষ্ট হয়ে গেছে। অগত্যা অন্য একটি অ্যাম্বুলেন্সে ফোন করে আনা হলো। আমার আব্বুর মৃতদেহ সেই অ্যাম্বুলেন্সে নিয়ে আবার রওনা হলাম। ভোর প্রায় 5টার দিকে অ্যাম্বুলেন্স 2500 এলাকায় আসলে আমার মোবাইল ফোন আসে আমার ফুপুর। সেই ফোন রিসিভ করার সাথে সাথে গাড়ি থেমে যায়। এবারেও অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে তার গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে, সেটি বদলাতে হবে। যাই হোক, এরপর আর কোনো সমস্যা হয় না। সকাল 8:30টায় আমাদের গ্রামের বাড়িতে আমরা পৌঁছে যাই। পৌঁছানোর পর সেখানে মুরব্বীরা সিদ্ধান্ত নেন যে সকাল 10টায় আব্বুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আমাদের গ্রামের মাদ্রাসা মসজিদের আব্বুর শোক সংবাদ সহ মাইকিং করে দেয়া হয়। আমাদের মাদ্রাসা মাঠটি বেশ বড়। সেখানে একসাথে কম করে 5-6 হাজার মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। তবে আমাদের গ্রামের লোক সংখ্যা এত বেশি না হওয়ার কারণে সেখানে ঈদের সময় সর্বোচ্চ মাঠের অর্ধেক পর্যন্তই সকল মানুষের স্থান সংকলন হয়ে যায়। অথচ আব্বুর জানাজার সময় দেখা গেল পুরো মাঠ ভর্তি মানুষে ভরপুর। বেশিরভাগ মানুষই সাদা পাঞ্জাবি পরিহিত। আব্বুর জানাজা শেষে অনেকে বলছিল যে এত মানুষ হতে তারা আর কখনো আগে দেখেনি। তা আবার শোক সংবাদ প্রচারের মাত্র ঘণ্টা 1.5 মাঝে। যাই হোক, যত সময় আব্বুর জানাজা শেষ করে আব্বুকে কবর দেয়া হয় আমাদের পারিবারিক কবরস্থানে। আমি পরে আমাদের এলাকার একজন হুজুরের কাছে পুরো ঘটনাটা বলি। আমাকে বলে রাখা ভালো যে আব্বু না পারতে কোনোদিন নামাজ কাজা করেন নাই। তাছাড়া নিয়মিত কোরআন শরীফও পাঠ করতেন।
তো হুজুর আমায় বলেছিলেন যে আমার আব্বু হয়তো পুণ্যাত্মা ছিলেন, সেজন্য তিনি তার মৃত্যুর সাথে সাথে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমায় দেখা দিয়েছিলেন। রাস্তায় ফোন আসার পর আমি জিকির বন্ধ করেছিলাম বলেই হয়তো অ্যাম্বুলেন্সের সমস্যা দিচ্ছিল। আর আব্বুর জানাজার ঘটনার কথায় তিনি বললেন যে পুণ্যাত্মার জানাজায় মানুষ বাদেও ভালো জিনেরাও অংশগ্রহণ করে। আমি জানি না আব্বুর মৃত্যু পরবর্তী যা ঘটেছে সেগুলো কতটা যুক্তিযুক্ত। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো সময় পেলে পাঠিয়ে দেব। ধন্যবাদ আমার আব্বুর ঘটনাটি সবার সাথে শেয়ার করার জন্য। এখন আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই আজকে অনেক অন্য দিনের চাইতে অনেক বেশি টায়ার্ড। আজকে যে ঘটনাটা, আমার মনে হয় যে প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাব। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, আশা করব শুনছেন আপনারা সবাই। এবং চলুন শুরু করি। ভাই, আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে এবং অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করব। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তবে 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানরমাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো বেশ, আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়, ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো। আচ্ছা। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1 বার 2 বার 3 বার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময়ে তো রাজবাড়ী কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ী যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক প্রিয় লিসেনার, এই এপিসোডে শুনতে পাবেন কামাল মিয়ার ব্ল্যাক ম্যাজিক সহ আরো অনেক ঘটনা, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। জঙ্গলের দেখা পাওয়া যায়, ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তোবা কোন হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি, বা দিনের বেলাও তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি, যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। শুধু বাচ্চাদেরকেই কেন করছে,
অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে, রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোনো জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ, গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে, তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। উনি অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম দিন মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে, বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো, তখন বললো না, এটা আবার আসছে, এখন তোমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানর্মাল বা অশরীরী কোনো কিছুই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন রাসেল ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু রাসেল ভাই আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না। রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো, ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয়, ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোন আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নেওয়া হলো রাসেল ভাই, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়াল মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো, ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন কামাল কবিরাজ। তো ওনাকে যে সেলে রাখা হয়, ওই সেলের যেই অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ
মানে জি। সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না, সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে লোক মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, মানে কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, ওটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশরা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছো, আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয়েছিল ভাই, ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে, মানে জেলখানার মধ্যে। তো জেল পুলিশ আসে, বলে কি হয়েছে, বলে যে ওইখানে যেই কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর ইসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে, বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে পুরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেন তারা, মনে করছে তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ, যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপরে ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো যখন সব ঠিকঠাক আছে না, কারণ এই কাজগুলো কিন্তু আসলে এই যে আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মক ভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে। তো আসলে সে প্রথমে ফাঁসি রেডি করেছে, পরপর হঠাৎ করে মানে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছে না এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাজটা রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে, যে ওই শ্মশানটাতেই যেন মানে করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো
তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। এবং রাসেল ভাই যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু, যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো রাসেল ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে ওই যে কলিজাটা সে সম্পূর্ণই সে খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে। এবং মৃতদেহ হয়নি তার আগে, দিতে দেন সে আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরও হয়নি। তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো, আগে ভাগে কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় ছিলেন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। বাট কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে বল, কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে। তার মৃত্যু অস্বাভাবিক ছিল, অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করে, সেলের মধ্যে তো কারো ঢোকার কথা না, কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয় নাই, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি, বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন রাসেল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটা কে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান ভাই, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা, এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে, এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। আচ্ছা, এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই। যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানের অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাচ্ছি। আজকের এই ইমেইল এপিসোডটি এতদূর পর্যন্ত। যারা আমাদের এই সম্পূর্ণ ঘটনা শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তারা যদি এখন পর্যন্ত ঘটনা শুনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, এবং আপনাদের পাঠানো ঘটনা কিন্তু এখন একটু পরে পড়া হবে। লিসেনার্স, আমরা চাই আপনারা আমাদেরকে নতুন নতুন ঘটনাগুলো দিন, আমরা সেই ঘটনাগুলো পড়ে আমরা আপনাদেরকে শোনাবো। লিসেনার্স, আমরা চাই প্রতিদিন সবার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করুক। এমন কেউ নাই যে তাদের ঘটনা পড়া বাদ হয়েছে, যারা যারা ঘটনা দিয়েছে সবার ঘটনায় পড়া হয়েছে। কারণ আমাদের প্রথমেই লেখা আছে যে আপনারা ঘটনা পাঠালে প্রত্যেকটা বাছাই করা ঘটনার পরে আপনাদের ঘটনাটি পড়া হবে।
এবং অনেকেই আজ রাসেল ভাইয়ার কাছে ঘটনা পাঠান। অনেকেই ঘটনা পাঠায়া আসলে ঘটনা প্রচারযোগ্য হয় না, কিন্তু আমার এখানে সবারটাই হয়। চলুন আজকে যে ভাই ঘটনাটি দিয়েছে সেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাব। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ঘটনাটি বলবো এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। ঘটনাটির নাম একটা বাস, যে বাসটা নামকরণ করা হয় রাত 12টার বাস। চলুন বিস্তারিত জেনে আসি। ঢাকার বাইরে একটা ছোট্ট শহর থেকে রাতে ঢাকা ফেরার শেষ বাসটা ছাড়ত ঠিক 12টায়। সবাই একে এক নামে রাত 12টার বাস বলে চিনত। এক রাতে নায়ম নামের এক তরুণ অফিসের কাজ সেরে দেরিতে বেরোলো। সব বাস তখন চলে গেছে, শুধু শেষবারের মতো ওই রাত 12টায় ওই বাসটাই নাকি বাকি। বাসটা প্রায় খালি ছিল। সুমনের দিকে এক বৃদ্ধ, মাঝখানে এক মা ও মেয়ে, আর তার পিছনে বসা ছিল কালো চাদরে মোড়ানো এক নারী। নায়ম পাশের সিটে বসলো। বাতাসে অদ্ভুত এক ঠান্ডা গন্ধ, যেন কাঁচা মাটির সঙ্গে পুরনো লাশের গন্ধ মিশে আছে। বাস চলা শুরু করলো, কিন্তু মাঝপথে হঠাৎ এক জায়গায় এসে সেই বাসটি থেমে গেল। আশেপাশে কোনো মানুষ নেই। কুয়াশায়ী রাস্তা, মানে ঢাকার রাস্তা, শুধু এক পুরনো সমাধি ক্ষেত্র। ড্রাইভার বাইরে নেমে গেল। মিনিট কেটে গেল, সে আর ফিরে আসলো না। নায়ম জানালার বাইরে তাকিয়ে দেখলো ড্রাইভার দাঁড়িয়ে আছে কবরের এক পাশে, আর ওই কালো দাগ মানে চাদরওয়ালা নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। এরপর যা ঘটলো তা নায়েম কোনোদিন কাউকে বলতে পারেনি। এবং পরের দিন সকালে রাস্তার ধারে রাত 12টার বাসটা পাওয়া গেল, কিন্তু ভিতরে কেউ ছিল না। শুধু পিছনের সিটে এক জোড়া রক্ত মাখা হাতের ছাপ শুকিয়ে লেগেছিল কাছে। সরি। এরপর সেই কালো চাদরের মেয়ে, যেটার ওই কালো চাদরের গোপন রহস্যটা আমরা ক্লিয়ার করব। রাত 12টার বাস আর কখনো তারপর থেকে তাদের গন্তব্যে পৌঁছায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ড্রাইভার, হেল্পার, যাত্রী সবাই ওখান থেকে উধাও। শুধু বাসের ভেতরে ঝুলে আছে এক টুকরো কালো চাদর, আর জানালার কাছে শুকিয়ে থাকা দুইটি রক্ত মাখা হাতের ছাপ। পুলিশের এক সদস্য, তার নাম রহমান, কৌতূহল বসে চাদরটা হাতে নিল। মুহূর্তেই ঠান্ডা এক হাওয়া বইল, আর দূরে শোনা গেল এক মৃদু এক হাসি। তুমি আমার চাদর ছুঁয়েছ। রহমান এবার ভয়ে চাদরটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ততক্ষণে তার দুই চোখ রক্তে লাল হয়ে গেছে। সেই দিন রাতে সে বাড়ি ফেরার পর পরিবারকে এই ঘটনাটি বলছিল। ওই চাদরের মালিক মানুষ নয়। তারপর পরের দিন সকালে তাকে পাওয়া গেল নিজের ঘরে ঝুলন্ত অবস্থায়, আর তার পায়ের নিচে পড়েছিল একটা কালো চাদর। তারপর থেকেই সে চাদরটাকে সেই হারিয়ে যায় এক অন্ধকারে, আর মাঝরাতে দূর থেকে শোনা যায় এক নারী কণ্ঠ, আমার চাদর ফিরিয়ে দে, না হলে আমি তোদের সবাইকে ছাড়ব না। এরপর পুলিশ রহস্যটা শেষ করার জন্য এলাকার একটা পুরনো মানুষদের খুঁজতে লাগলো। এক বৃদ্ধ বলল, ওই রাস্তার পাশে এক কবর আছে, সেখানে সমাধি দেওয়া হয়েছিল এক মহিলাকে, যার নাম জাহানারা বেগম। লোককথা আছে সে একসময় ছিল গ্রাম জুড়ে কুখ্যাত কালো জাদুকরী মেয়ে। ওর মৃত্যুর পরও কেউ তার দেহ ছুঁতে সাহস করেনি, কারণ
যে ছুত সেই পাগল হয়ে যেত। রহমান যেই কালো চাদর ছুঁয়েছিল সেটাই ছিল জাহানারা বেগমের কাফনের কাপড়। ওর আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায়। যে কেউ রাত 12টার পর ওই রাস্তা দিয়ে যায় সে চাদর আর ফেরত বা দিতে বাধ্য করা হয় তাকে। পরের সপ্তাহে এক নতুন ড্রাইভার সাহস করে ওই রাস্তায় আবার বাস চালায়। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ জানালার পাশে বসা এক মহিলা বলল, ভাই, এই চাদরটা পড়ে গিয়েছিল, এটা মনে হয় আপনার। ড্রাইভার ফিরে তাকালো, কিন্তু সামনে দেখে কেউ নেই। শুধু সিটে রাখা ছিল কালো চাদরটা, আর জানালার কাছে আবার সেই রক্তমাখা হাতের ছাপ। বাসটা আর কখনো কোনো দিন সেখানে দেখা যায়নি। লোকজন বলে, যখন রাত ঠিক 12টা বাজে দূরের হাওয়াতে দেখা যায় একটা বাস, তার হেডলাইট জ্বলে, আবার নেভে, আবার জ্বলে, আর বাসের ভিতরে থেকে চাদর মোড়ানো এক নারী চোখ ফাঁকা দৃষ্টিতে, ঠোঁটে রক্তের হাসি। এইভাবে ভয় দেখাতে শুরু করে সাধারণ মানুষদেরকে। তো তারপরে যে ঘটনাটি হয়েছে আসল ভাইয়া, এটা আর কি মানে তারা তুলে ধরতেছে, এমন ভাবে তুলে ধরেছে যে এটা বলার মতো না। তারপরেও আমি শেষ অংশটা বলে দিচ্ছি যে ঘটনার এক পরে ঘুরতে থাকা গ্রামের মানুষ সে আতঙ্কের দিন কাটতে লাগলো। কেউ আর তার রাত 12টার পর রাস্তা বের হতো না। তখনই হাজির হলো এক তরুণ, যার নাম আরিফ। সে পড়াশোনা করত অপ্রকৃত ঘটনা নিয়ে, আর বিশ্বাস করত প্রত্যেক অভিশাপের পিছনে থাকে এক অসমাপ্ত কাহিনী। আর পুলিশের রেকর্ড ঘটে যেতে জানতে পারলে জাহানারা বেগমকে মানুষ কালো জাদুর অভিযোগ হিসেবে ডায়েরি করত। যাই হোক, এই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিল আপনাদের মতো লিসেনার্স। যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সর্বদাই আপনাদের ঘটনা শেয়ার করার জন্য প্রস্তুত, শুধু আপনারা পাঠাতে যতক্ষণ। যাই হোক, আজকের এই ঘটনাটা আজ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম।